আমরা আবারও নজর রাখছি বাংলাদেশের খবরের দিকে। সেখান থেকে একের পর এক যে ছবি তুলে ধরছি আমরা। দেখুন আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, একজন দাঁড়িয়ে আছে, তার হাতে মূর্তিটা নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা, হাসিনার মূর্তি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পর এবার শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন স্থানে ঠিক এভাবে ভাঙা হচ্ছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূর্তি। সন্ত্রাসীদের তাণ্ডবে এবার ভাঙা পড়ছে মুজিব কন্যার মূর্তিও। আমরা দেখলাম যে কিভাবে সেখানে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছিল, একের পর এক তার মূর্তি ভাঙা হচ্ছিল, জলে ডুবিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে এবার বাদ পড়লেন না মুজিব কন্যা হাসিনাও। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি পদত্যাগ করার পর দেশও ছেড়েছেন, এবং তারপরে দেখা যাচ্ছে অরাজকতা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। যেখানে যেখানে তাদের মূর্তি রয়েছে প্রত্যেকটা মূর্তি ঠিক এভাবে ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে ফেলছে জেহাদিরা, ভেঙে ফেলছে সন্ত্রাসীরা। আর কোথাও গিয়ে স্বাধীন বাংলাদেশের সমস্ত যে নিদর্শনগুলি, যে সমস্ত চিহ্নগুলিকে এভাবে একের পর এক ধ্বংস করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ছবি আপনাকে দেখাচ্ছি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পর এবার শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাঙা হচ্ছে এইভাবে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূর্তি। আর এই নিয়ে হাসিনা পুত্র তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো আমরা। কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা? আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই? জি, আমার মার সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মার সাথে কথা হয়েছে গতকালকে। এই দেশের জন্য আমার নানা, আমার পুরো পরিবার জান দিয়েছে। আর তিনি এত কষ্ট করেছেন, গণতন্ত্র ফিরে এনেছেন, দেশকে উন্নয়ন করেছেন, জেল খেটেছেন। তারপরে যে ওনার সাথে এইভাবে অপমান করা হলো, এবং স্পেশালি এখন আমার নানার বাসাকে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, সেইটা 32 নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে, পুরোটা জ্বালিয়ে দিয়েছে। তারা আমাদের সকল নেতা কর্মীদের উপর হামলা করছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে, অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে, কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে। ক্রিকেটার মাশরাফির বাসায় লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে, মন্দির পুরানো হচ্ছে, সারা দেশে এখন লুটপাট চলছে। একেবারে এক্সক্লুসিভলি আপনারা শুনলেন যে কি জানিয়েছেন হাসিনা পুত্র আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে। একই সঙ্গে শুধুমাত্র হাসিনার মূর্তি নয়, যেভাবে মুজিবুর রহমানের মূর্তি দিকে দিকে ভাঙা হচ্ছে, এবং যেমনটি আপনাদেরকে লাগাতার বলছি যে কোথাও গিয়ে স্বাধীন বাংলাদেশের সমস্ত স্থাপত্য ভাস্কর্য নষ্ট করে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। এ নিয়েও এক্সক্লুসিভলি আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে কি জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় শুনবো আমরা। আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে। ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য, কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে। আপনার মায়ের আলমারি তছনছ করে তার থেকে শাড়ি, ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ আপনারা 15 বছর ধরে তৈরি করলেন সজীব ভাই। দেখেন, এই যে আপনি যে কথাগুলি বললেন, এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত, তারা সুশীল, তারা ছাত্র, তারা গণতন্ত্র রক্ষা করছে, এটা কি কোনো আন্দোলনকারীদের কারবার, নাকি এটা জঙ্গিদের, এটা একটা মবের কারবার? আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বাংলাদেশে একাধিক খবরটি কিভাবে জানতে পারছেন আপনারা রিপাবলিক বাংলার মাধ্যমে। হাসিনা দেশ ছেড়েছে এবং দেশ ছাড়তে বাংলাদেশ জুড়ে অরাজকতা। রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ জামাতদের বিরুদ্ধে। জামাতের অত্যাচারে অতিষ্ঠ বহু আন্দোলনকারী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রিপাবলিক বাংলাকে জানিয়েছেন বাংলাদেশেরই এক আন্দোলনকারী। শুনছেন আপনারা, এক আন্দোলনকারী যাদের কথা বারবার বলা হচ্ছে, এরকমই এক আন্দোলনকারী বাংলাদেশের পরিস্থিতির কথা জানিয়েছেন। শুনুন। পরিস্থিতি দেশের খুব খারাপ বলতে গেলে, ধ্বংস খুব হচ্ছে আমাদের দেশে। অনেক মনে করেন ছিনতাইকারীরা ছিনতাই করতেছে দেশে। হ্যাঁ, মানে আমাদের আশেপাশে যেগুলো আছে অনেক লুটপাট হইতেছে আমাদের দেশে।
অনেক সমস্যার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না, অনেক ভয় পাচ্ছে সবাই, আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে সবাই, একটু ভয়ে ভয়ে সবাইকে থাকতে চায়। রাতের বেলা করে হামলা করতেছে দুষ্কৃতিকারীগুলো আমাদের বাসায়, আশপাশের বাসায় যারা নেতা কথা আছে এই বাসায় দুষ্কৃতিকারীগুলো হামলা করতেছে আপনার। এখন বিপক্ষ দলীয় আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে, যে বিএনপি জামাত আছে বিপক্ষ দলের আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে। এর এমন খুবই খারাপ অবস্থা, তারা ক্ষমতা আসার জন্য একদম উঠে পড়ে লেগে গেছে। কি ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত আছেন? জি, আমরা সাধারণ আমরাই এগুলো আমি রংপুর থেকে বলছি। রংপুর থেকে। আচ্ছা, আপনারা তো আন্দোলন তার মানে একদম চোখের সামনে দেখেছেন? হ্যাঁ, একদম চোখের সামনে। যে এখানে ছাত্রদের পাশে এখানে অনেক সন্ত্রাসবাদীরাও ছিল, এখানে অনেকেই ছিল সন্ত্রাসবাদীরা। তাছাড়া মনে করেন স্টুডেন্টরা তো আর অপকর্ম করবে না, কাউকে খুন করবে না। এখানে আমরা তো আর কাউকে খুন, আমরা এখানে স্বাধীনতা নেওয়ার জন্য আমরা মাঠে নামছিলাম, এটা তো আমাদের কাজ না কাউকে খুন করে ফেলা, ছাত্ররা তো কখনো এটা করবে না। এখন এখানে অনেক বিপক্ষ দলীয় নেতারা ছিল এখানে, তারা এই কাজটা করছে, ছাত্রদের কাজ না এটা। ওয়েন্দিরা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। ওয়েন্দিরা, একেবারে বলা যায় বিস্ফোরক একটা কথা আমরা শুনতে পেলাম, পরিষ্কার বলা হচ্ছে সংরক্ষণ, কোটা সংরক্ষণের জন্য আন্দোলন করছিলেন, কিন্তু কোনো খুনে বিশ্বাস করে না ছাত্ররা, যেটা বারবার আমরা বলছি। আন্দোলনকারীরা শুধুমাত্র তারা আন্দোলনকারী নয়, তাদের মধ্যে অনেক সন্ত্রাসীরা রয়েছে, আর সেই কথা আমরা শুনতে পারলাম এই ছেলেটির মুখে। শুনতে পাচ্ছ ইন্দিরা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে বক্তব্য আপনারা শুনলেন সে আন্দোলনকারী, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, যার নাম ফারাত হোসায়েন। রাতের অন্ধকারে হামলা চলেছে, তার মুখ থেকে আমরা শুনতে পারলাম জামাতদের অত্যাচারে তারা পর্যন্ত অতিষ্ঠ ছিল। আর ছাত্ররা খুনের মানসিকতা রাখে না, যে ধরনের পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে সেই মানসিকতা তাদের মধ্যে নেই। তারা শুধুমাত্র কোটা সংরক্ষণে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে তারা ছিলেন। ওয়েন্দিরা রয়েছেন আমাদের সঙ্গে। ওয়েন্দিরা, আমরা শুনলাম তোমার মাধ্যমে যে আন্দোলনকারী যে কথাটা সামনে রাখলেন, যে তারা বাংলাদেশে যে সিচুয়েশন চলছে সেই রকম মানসিকতা তাদের মধ্যে নেই, তারা শুধুমাত্র কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিল। একদমই, দেখো আমরা দেখেছিলাম ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছিল এই বাংলাদেশের এই আন্দোলন। একেবারে পরিষ্কার ভাষায় বললে যে সংরক্ষণ বিরোধী আইন চলছিল, সেই আইনের বিরুদ্ধেই তারা প্রতিবাদে নেমেছিল, এবং কার্যত তারপর আমরা দেখতে পেলাম একে একে কিভাবে একের পর এক মানুষের প্রাণ গেল। এবং সেই জায়গা থেকে আজকে যখন সেই বাংলাদেশ থেকে যখন ভারতে ফিরছেন তারা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে আজকে বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা পরিষ্কার জানাচ্ছেন যে ছাত্র আন্দোলনের সঙ্গে তারা যুক্ত ছিল। যে সংরক্ষণ বিরোধী আইন, যে আন্দোলন গড়ে উঠেছিল এবং বাংলাদেশের বুকে যা একেবারে আগুনের মতন পরিস্থিতি তৈরি করেছিল, সেই আন্দোলনের সঙ্গে তারা যুক্ত ছিল। এবং এই জায়গা থেকে তারা বলছেন যে তারা কোনোভাবেই সরকার ফেলতে চায়নি, তাদের একটা এবং প্রথম এবং শেষ লক্ষ্য ছিল যে তারা যে আন্দোলনটা করছে সেটা যাতে বাস্তবায়িত রূপ পায়। শুধু তাই না, তার ফল তারা চেয়েছিলেন এবং যে ফল তারা পেয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যে আন্দোলন এত বড় আকারে পরিণত হলো, তাতে তারা কোনোভাবে যুক্ত নয়। এবং শুধু তাই নয়, তাতে কিন্তু বাইরের কোনো শক্তি মদত দিচ্ছে এমনটাও কার্যত তারা স্পষ্ট করেছেন। এক্ষেত্রে বেশ কিছু সন্ত্রাসবাদীরা তারা যুক্ত ছিলেন, এমনটা কিন্তু কেউ বলতে শোনা গিয়েছে। এক্ষেত্রে কারা বলছে না, বাংলাদেশের সেই সমস্ত ছাত্র আন্দোলনকারীরাই বলছে যারা কিনা প্রাথমিকভাবে সেই আন্দোলনে জড়িত ছিল। আমরা বেশ কিছুক্ষণ আগে তুমি শুনলেও যে তারা কি বলছেন, তারা বলছেন যে সরকার ফেলে দেওয়া কিংবা মানুষকে খুন করা বা হত্যা করা তাদের একেবারে ঠিক তাই। মহিলা, ঠিক সেই জায়গা থেকে আমরা আরো একবার শোনাতে চাইবো বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এই ফারাত হোসাইন ঠিক কি জানিয়েছেন তোমাকে, আমরা আর একবার শুনবো। কি পরিস্থিতি, আপনারা তো ওখানে রয়েছেন, দেখলেন পরিস্থিতি দেশের খুব খারাপ, বলতে গেলে ধ্বংস খুব হচ্ছে আমাদের দেশে। অনেক মনে করেন ছিনতাইকারীরা ছিনতাই করতেছে দেশে। হ্যাঁ, আমাদের আশেপাশে যেগুলো আছে অনেক লুটপাট হইতেছে আমাদের দেশে, অনেক সমস্যার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না, অনেক ভয় পাচ্ছে সবাই, আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে সবাই, একটু ভয়ে ভয়ে সবাইকে থাকতে চায়। রাতের বেলা করে হামলা করতেছে দুষ্কৃতিকারীগুলো আমাদের বাসায়, আশপাশের বাসায় যারা নেতা কথা আছে এই বাসায় দুষ্কৃতিকারীগুলো হামলা করতেছে আপনার। এখন বিপক্ষ দলীয় আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে, যে বিএনপি জামাত আছে বিপক্ষ দলের আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে। এর এমন খুবই খারাপ অবস্থা, তারা ক্ষমতা আসার জন্য একদম উঠে পড়ে লেগে গেছে। কি ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত আছেন? জি, আমরা সাধারণ আমরাই এগুলো আমি রংপুর থেকে বলছি। রংপুর থেকে। আচ্ছা, আপনারা তো আন্দোলন তার মানে একদম চোখের সামনে দেখেছেন? হ্যাঁ, একদম চোখের সামনে। যে এখানে ছাত্রদের পাশে এখানে অনেক সন্ত্রাসবাদীরাও ছিল,
এখানে অনেকেই ছিল সন্ত্রাসবাদীরা। তাছাড়া মনে করেন স্টুডেন্টরা তো আর অপকর্ম করবে না, কাউকে খুন করবে না। এখানে আমরা তো আর কাউকে খুন, আমরা এখানে স্বাধীনতা নেওয়ার জন্য আমরা মাঠে নামছিলাম, এটা তো আমাদের কাজ না কাউকে খুন করে ফেলা। ছাত্ররা তো কখনো এটা করবে না। এখন এখানে অনেক বিপক্ষ দলীয় নেতারা ছিল এখানে, তারা এই কাজটা করছে, ছাত্রদের কাজ নাই। আপনারা পরিষ্কার শুনলেন ফরহাদ হোসেন কি জানিয়েছেন, জামাতের অত্যাচারে অতিষ্ঠ বহু আন্দোলনকারী এবং ছাত্ররা এই ধরনের হিংসার মানসিকতা রাখে না। ঠিক এই জায়গা থেকে হাসিনা পুত্র তিনি বা ঠিক কি জানিয়েছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে, আওয়ামী নেই, বাংলাদেশের অবস্থা দেখুন, বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা বলে কিছু নেই। রিপাবলিক বাংলা একেবারে এক্সক্লুসিভলি সাক্ষাৎকারে আমাদের সিনিয়র এডিটর মৈত্র রঞ্জন ঘোষকে কি জানিয়েছেন হাসিনা পুত্র, সজীব ওয়াজেদ জয় শোনাবো আপনাদেরকে। আমাকে একটা কথা বলুন জয় ভাই, সজীব ভাই, এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নখ দাঁত বেরিয়ে পড়ছে, বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর? আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে, বাংলাদেশ উন্নয়ন করছে, বাংলাদেশের চাকরি আসছে, ট্রেন লাইন হচ্ছে। ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ? না, ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো, তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য, ওনার পরিশ্রমের জন্য, ওনার সরকারের জন্য। এটা বাংলাদেশের ৭৫-এর পর থেকে একটি মাত্র সময় ১৫ বছর, যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে অ্যাজ এ গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ। তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল। এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো, এনআরকি চলছে। আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল, তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি।